কলঙ্কিনী কঙ্কাবতী, ডাক্তার নীহাররঞ্জন গুপ্তের কাহিনী। শর্মিলা ঠাকুরের দ্বৈত চরিত্র, মা ও মেয়ে। মেয়ের বিপরীতে মিঠুন। চরিত্রটা সম্পর্কে তাঁকে আগেই মোটামুটি একটা ধারণা দিয়ে রেখেছিলেন উত্তম কুমার। কলঙ্কিনী কঙ্কাবতীর শুটিং শুরু হলো। প্রথম দিন উত্তম কুমার মিঠুনকে ডেকে চরিত্রটাকে ভালোভাবে বুঝিয়ে দিলেন, কিন্তু মিঠুন কেমন আনমনা। কিছু কথা শোনে, কিছু কথা কানেই যায় না। আসলে উত্তম কুমারের অভিনয় অবাক হয়ে দেখছিল সে। দেখতে দেখতে একটা ঘোর এসে গিয়েছিল। এক হাত দূরে উত্তম কুমারের মতো একজন কিংবদন্তি নায়ক তাকে অভিনয় শেখাবে, কোনোদিন কল্পনা করেনি মিঠুন। উত্তম কুমার মিঠুনের মানসিক অবস্থা ধরে ফেললেন। সামান্য হাসলেন। কিরে মিঠুন, তুই তো কিছুই শুনছিস না। চোখে দেখেই বুঝেছি তোর মন নেই। তুই আমাকেই দেখে যাচ্ছিস। মিঠুন লজ্জা পেল। উত্তমদা এত যত্ন করে শেখাচ্ছেন, অথচ তার মাথায় কিছু ঢুকছে না। সত্যিই তো সে মহানায়ককে দেখে যাচ্ছে। মিঠুন স্বীকার করলো, কিছুক্ষণের মধ্যে সে অন্য জগতে চলে গিয়েছিল। মাথা চুলকে বলল, দাদা আমাকে ক্ষমা করো, সত্যিই আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। মিঠুনের সহজ স্বীকারোক্তিতে উত্তম কুমার হেসে ফেলেন। মহানায়কের লাখ টাকা দামের হাসি। মিঠুন তার মুখের দিকে তাকিয়ে থাকে। কলঙ্কিনী কঙ্কাবতীতে কাজ করতে করতে উত্তম কুমারের সঙ্গে মিঠুনের ঘনিষ্ঠতা বাড়ে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর কাছ থেকে মহানায়ক উত্তম কুমারের অনেক কথা জানতে পারা যায়। মিঠুন চক্রবর্তী জানালেন, কলঙ্কিনী কঙ্কাবতীর শুটিংয়ের পর উত্তমদার সঙ্গে গল্প করতাম। সারাদিনের পর রাত 7:30-8টায় উত্তমদা, আমি, ইউনিটের আরও 2-4 জন আড্ডা মারতাম। সময় কোথা দিয়ে বয়ে যেত বুঝতাম না। উত্তমদা গল্প করেই যাচ্ছেন, এদিকে রাত বাড়ছে। 2-1 জন উসকুস করছেন বাড়ি ফিরতে হবে, কিন্তু উত্তমদাকে তারা বলতে পারছে না। আমার অসুবিধা নেই, স্টুডিও থেকে কয়েক পা দূরেই চারু মার্কেটে আমার বাড়ি। অন্যদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। উত্তমদা তন্ময় হয়ে গল্প করছেন, তাকে বলা যাচ্ছে না। উত্তমদাই হঠাৎ ঘড়ি দেখে বললেন, ওরে বাবা, অনেক রাত হয়ে গেছে। কী রে মিঠুন, আমাকে বলিসনি কেন? কি বলবো? তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন একজন হৃদয়বান মানুষকে বলতে পারি, উত্তমদা রাত হয়ে যাচ্ছে, আমরা উঠি। উত্তমদাই তাড়াহুড়ো করে উঠে পড়তেন। আমি ট্যাক্সি নিয়ে চলে যেতে পারি। উত্তমদা শুনবেন না। দাঁড়া, আমি তোকে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সিতে যাবি কেন? আমরা কয়েকজন উত্তমদার গাড়িতে উঠে পড়তাম। দাদা প্রথমে আমাকে নামিয়ে অন্যদের সুবিধে মতো জায়গা ছেড়ে ময়রা স্ট্রিটে ফিরতেন। দাদার সহযোগিতা কখনো ভুলতে পারি না। সকলের সুবিধে অসুবিধের কথা ভাবতেন। আড্ডাবাজ, হাসি খুশি, সাদাসিধে উত্তম কুমার। উত্তমদা মানুষটাই এমন ছিলেন। আলাপের পর কিছুদিন মেলামেশা করলে আরও ভালো লেগে যেত। পর্দায় উত্তমদা একরকম, সামনাসামনি আলাদা। অসাধারণ জনপ্রিয়তা ও গ্ল্যামারের আড়ালে ওকে বরাবরই আমার মনে হয়েছে নির্ভেজাল মধ্যবিত্ত এক বাঙালি। তিনি সকলকে নিয়ে চলতে চান। তিনি সকলের উত্তমদা। মিঠুন বললেন, উত্তমদাকে দিনের পর দিন খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছে। কখনো হিসেবই ছিলেন না। কত লোককে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। দয়ার শরীর ছিল তার। কেউ পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলে মেয়েদের পড়াতে পারছেন না। উত্তমদা শরণাপন্ন হলেই তিনি সাধ্যমতো করতেন। কলঙ্কিনী কঙ্কাবতীর আউটডোরে প্রকৃতিপ্রেমী উত্তম কুমারকে আমি খুঁজে পেয়েছিলাম। নদী, বন, জঙ্গল ভীষণ ভালোবাসতেন। পশু পাখি ভালোবাসতেন। সবুজের পূজারী ছিলেন। আর উত্তমদা সবসময় তোপ চাচির গল্প করতেন। তোপ চাচি জায়গাটা খুবই প্রিয় ছিল তার। যখনই সময় পেতেন চলে যেতেন। চারধারে পাহাড়, তোপ চাচি লেক মাঝখানে, ভারী সুন্দর জায়গা। উত্তমদার এতই পছন্দের ছিল, ভবিষ্যতে বাড়ি করবেন বলে এখানে খানিকটা জমি কিনে রাখেন। আমাকে বলতেন, মিঠুন, সময় করে একবার তোপ চাচিতে ঘুরে আয়, ভীষণ ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোপ চাচির প্রেমে পড়ে যাবি তুই। বলতাম, গেলে তোমার সঙ্গেই যাব দাদা। উত্তমদা হেসে বলতেন, অবশ্যই নিয়ে যাব। দুঃখের বিষয়, সেই সৌভাগ্য আমার হয়নি। কলঙ্কিনী কঙ্কাবতীর পর উত্তমদার শরীর ভালো যাচ্ছিল না। তারপর শুটিং নিয়েও ব্যস্ত থাকতেন। এদিকে আমিও বোম্বেতে ব্যস্ত হয়ে পড়লাম। উত্তমদার সঙ্গে তোপ চাচি যেতে না পারার দুঃখ জীবনে ভুলব না। দাদার আর একটা মজার ব্যাপার আমি জানি। উনি হয়তো কোনো প্রিয়জনকে শাড়ি উপহার দেবেন। ভবানীপুর বা গড়িয়াহাটের কোনো শাড়ির দোকানের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ গাড়ি থেকে নেমে পড়তেন। দোকানের লোকজন চোখের সামনে উত্তম কুমারকে দেখে হতবাক। দাদা শোকেসের শাড়ি পছন্দ করতেন না, ম্যানিকুইনের
মাটি বা পেপার পাল্পের তৈরি মডেল তাদের শাড়িই পছন্দ করতেন। উত্তম কুমারের পছন্দ বলার কিছু নেই। মহানায়ককে খুশি করতে পারলে দোকানদারও খুশি হন। উত্তমদা দরদাম করতেন না, পয়সা মিটিয়ে শাড়িগুলো নিয়ে চলে যেতেন। ইন্টারেস্টিং, তাই না? উত্তমদা যে আমার চোখে কি, মাঝে মাঝে তাকে বলতাম। দাদা সঙ্গে সঙ্গে বলতেন, থাম, আবার শুরু করলি তুই। বলতাম, গুরু যদি আপত্তি না করো, অভিনয়টা তোমার কাছে আরও ভালোভাবে শিখতে চাই। উত্তমদা চোখ পাকিয়ে বলতেন, এবার চুপ না করলে কিন্তু গাঁটটা মারব। অভিনয় করতে করতেই শিখবি, শেখাতে হয় না। উত্তমদা চাইতেন না কেউ সামনে প্রশংসা করুক, অস্বস্তি হতো তার। একজন অভিনেতা অভিনেত্রীর অভিব্যক্তির মধ্যে একটা ধারাবাহিকতা রেখে যাওয়া দরকার, যাতে দর্শকদের বেখাপ্পা না লাগে, অভিনয়ের তাল কেটে না যায়। অভিনয় ক্ষমতা ছাড়াও এর জন্য প্রখর স্মৃতিশক্তি চাই। বড় বড় শিল্পীর এটা থাকে, উত্তমদার মধ্যেও ছিল। মনে রাখার অদ্ভুত ক্ষমতা ছিল মানুষটার। ফাঁকিবাজি মেরে কি আর মহানায়ক হওয়া যায়? অনেক প্রতিভা আর সাধনার মিলনেই মিরাকল ঘটে। সেই মিরাকল হলেন উত্তম কুমার। মিঠুন বলেন, বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। দাদা নিয়মিত পরিচালনা করলে অন্য জায়গায় পৌঁছে যেতেন। উনি যেভাবে বোঝাতেন, কোনো প্রশ্ন থাকতো না আমার। কখনো কখনো উত্তমদাকে দেখে আমার কেন জানি না মনে হতো দাদা বড্ড অসহায়। হাসছেন অথচ মনে শান্তি নেই। জিজ্ঞেস করলে বলতেন, না রে, কিছু না। আমার মনে হতো উত্তমদা কিছু লুকোচ্ছেন, সুখের ভান করেন, আসলে একজন দুঃখী মানুষ। এক অব্যক্ত যন্ত্রণা কুড়ে কুড়ে খায় তাকে। নয়তো মাত্র 54 বছরে মারা যান। এটা মারা যাবার বয়স। বম্বেতে শুটিং করছি, হঠাৎ উত্তমদার মৃত্যুর খবর পেলাম। শুটিং ফেলে তখনই কলকাতায় আসতে চেয়েছিলাম। প্রডিউসার অনুনয় বিনয় করে বললেন, শুটিং ক্যান্সেল করলে ক্ষতি হয়ে যাবে তাঁর। উত্তমদাকে আমি আর দেখতে পেলাম না। ইচ্ছের বিরুদ্ধে আমাকে শুটিং করতে হলো। কয়েকদিন কাজে কিছুতেই মন বসাতে পারিনি। মাঝে মাঝে ফ্লোর থেকে বেরিয়ে বাইরে চেয়ারে বসে উত্তমদার কথাই শুধু ভেবেছি। কান্না পেত, জোর করে চেপে রাখতাম। পরে জানতে পারলাম, পরিচালক সলিল দত্তের ওগবধূ সুন্দরী ছবিতে গগন মিত্তিরের চরিত্রে অভিনয় করতে করতেই ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন উত্তমদা। তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা সব রকম চেষ্টা করেন। উত্তমদা নাকি ডাক্তার সুনীল সেনকে বলেছিলেন, আমাকে বাঁচান সুনীলদা, কোনো দিন আপনার অবাধ্য হব না। ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মহানায়ক একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজও উত্তমদা সেই কাতর অনুরোধ ভুলতে পারি না, আমাকে বাঁচান সুনীলদা, কোনো দিন আপনার অবাধ্য হব না। আমাদের সকলেরই মৃত্যু হবে, কিন্তু এত তাড়াতাড়ি মহানায়ককে কেড়ে নিয়ে ভগবান ঠিক কাজ করেননি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমি ঘুরেছি, বাঙালিদের সঙ্গে দেখা হয়। আজও বাঙালির হৃদয় জুড়ে উত্তম কুমার, তাকে নিয়েই সবচেয়ে মাতামাতি। বাংলা ছবির একমাত্র রোমান্টিক নায়ক তিনিই। মিঠুন বলেন, উত্তমদার সমাজসেবামূলক কাজকর্মে আমি প্রচুর উৎসাহ পেয়েছি। তার ঋণ শোধ কোনোদিন করতে পারবো না। তিনি নানাভাবে আমাকে উজ্জীবিত করেছেন। উত্তমদার ভক্ত হিসেবে স্টুডিও পাড়ায় তাঁর একটা আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করার কথা ভেবেছিলাম। অনেকেই বললেন, উত্তমদা বাংলা ছবির গরিব কলাকুশলীদের জন্য অনেক করেছেন, তার নামে হাসপাতালে একটা বেডের ব্যবস্থা করে দিলে ভালো হয়। আমি ভেবে দেখলাম সেটাই ভালো। কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে উত্তমদার নামে একটা বেডের ব্যবস্থা করে দিয়েছি আমি। বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত যে কোনো কর্মী অসুস্থ হলে বিনা পয়সায় থাকার ও চিকিৎসার সুযোগ পেতে পারেন। অদ্ভুত ব্যাপার, উত্তম কুমার চলে যাওয়ার এত বছর পরও তাঁকে ছাড়া ভাবতে পারে না বাঙালি। এখনও তিনি বাংলা ছবির মোস্ট সেলেবল স্টার। তাকে কেউ কোনোদিন ছুঁতে পারবে না। বাঙালির সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ উত্তম কুমার। 1981 সালের 7ই আগস্ট কলকাতায় মিনার বিজলি ছবিঘরে কলঙ্কিনী কঙ্কাবতী মুক্তি পায়। মহানায়ক নেই, তাঁর পরিচালিত ও অভিনীত ছবিটি বেশ ভালোই বাজার পেয়েছিল।